আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টাইটেল পোর্টফোলিও রিব্যালেন্সিং অ্যান্ড লস রিকভার। তো আমাদের মার্কেটে কিন্তু একটা লম্বা কারেকশন হয়েছে। এই কারেকশনে সবারই কিন্তু কম বেশি লস হয়েছে। আর সবার না হলেও আসলে মোটামুটি 95% প্লাস বা 95% এর মতো মানুষের কিন্তু লস হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার এই লস আ পুঁজিবাজারের যে আপনার যে লোকসান, এটা কিভাবে আপনি রিকভার করতে পারেন বা কিভাবে এটাকে আপনি ছোট বা কমিয়ে আনতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ২ টা ভাগে ভাগ করেছি ভিডিওটাকে। একটা হলো যে নিউ পজিশন বা নিউ যে ইনভেস্টমেন্ট, আপনি সাপোজ আপনার কাছে এখন আরো কিছু নতুন টাকা আছে। আপনি আপনার লস রিকভার করার জন্য এই নতুন টাকাটা নতুন করে ইনভেস্ট করতে চান, সেটা কিভাবে ইনভেস্ট করবেন? আর সেকেন্ড পার্ট হলো যে ওল্ড ইনভেস্টমেন্ট। আপনার এক্সিস্টিং যে ইনভেস্টমেন্টটা আছে যেটাতে আপনি লস করে আছেন, তো ওই ইনভেস্টমেন্টটা নিয়ে আপনি কি করতে পারেন বা ওই ইনভেস্টমেন্টটা আপনি কিভাবে আ লসটা রিকভার করতে পারেন ওটা নিয়েই সেকেন্ড পার্টে কথা বলব। তো ফার্স্ট পার্টে চলে আসি। ফার্স্ট পার্টে নিউ পজিশন অর নিউ ইনভেস্টমেন্ট। তো আপনার কাছে আপনি যদি নতুন করে ফান্ড ইনজেক্ট করতে চান, সেক্ষেত্রে যেই স্টকগুলা আপনি কিনতে পারেন সেটা হলো যে স্ট্রং ফান্ডামেন্টাল এর যে স্টকগুলা আছে, এগুলা আমরা আপনাকে সাজেস্ট করব। সেকেন্ড আসে গুড গভর্নেন্স। তো যেসব কোম্পানির গভর্নেন্সটা গুড, ভালো গভর্নেন্স বা ম্যানেজমেন্ট ভালো, এরকম স্টকগুলা সেকেন্ড যে ধাপ, এইখানে কিন্তু আপনারা চুজ করতে পারেন। ব্রাইট ফিউচার, যেইসব স্টকগুলা আপনি মনে করতেছেন যে এই স্টকগুলা ভবিষ্যৎ ভালো বা ভবিষ্যতে ভালো করবে, এরকম স্টকগুলাতে আপনি ইনভেস্ট করতে পারেন। এই ক্ষেত্রে হতে পারে যে আপনি মনে করছেন যে সামনে হয়তো আইটি সেক্টর ভালো করবে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বলতেছি যে এটাই সেম হবে এরকম না। তো হতে পারে যে আপনি মনে করতেছেন সামনে সিমেন্ট সেক্টর ভালো করবে। সো এইরকম সেক্টর ওয়াইজ এবং ওই সেক্টরের কে লিড আছে, মার্কেট লিড, ওই শেয়ার গুলাকে আপনি চুজ করতে পারেন। সো আপনি যদি জাস্ট এই ২ টা জিনিস করতে পারেন, তো এই ২ টা জিনিস আপনার ম্যানেজ করার জন্য আপনাকে দেখতে হবে যে স্ট্রং ফান্ডামেন্টাল কাদের আছে। এট লিস্ট আপনি লাস্ট 5 টু 10 ইয়ার্স এর ফান্ডামেন্টাল ডেটা দেখার চেষ্টা করবেন। কারণ কি একটা কোম্পানি আপনাকে হয়তো একটা ফেক ইপিএস বা ফেক আর্নিংস দেখাইতে পারে গত ১ বছরের জন্য। বাট লাস্ট 10 ইয়ার্স এর জন্য আপনাকে বেশি করে ইপিএস দেখাবে, এটা কিন্তু সম্ভব না আসলে। কারণ ওই ১০ বছরে যদি ও বেশি ইপিএস দেখায়, সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা ডিভিডেন্ডও দিতে হবে। সো কোম্পানির ডিরেক্টররা যদি গুড গভর্নেন্স যদি না থাকে ডিরেক্টরদের মধ্যে, তো তারা কিন্তু আসলে ১০ বছর ধরে আপনাকে খুব ভালো ডেটা দেখায়া যাবে, এই কাজ করা কিন্তু পসিবল না আসলে। বাট আপনি হয়তো দেখলেন যে হুট করে একটা কোম্পানি বিশাল লসে ছিল, এখন বিশাল লাভে চলে আসছে, বা একটা কোয়ার্টারের ডেটা বিশাল লাভে চলে এসেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি ওই কোম্পানিটাতে ইনভেস্ট করার আগে একটু চিন্তা করা উচিত। কারণ এই কোম্পানিটা হতে পারে যে যে গভর্নেন্স বা যেই ম্যানেজমেন্ট আছে তারা হয়তো আ আপনাকে একটা ভালো ইপিএস বা ভালো আর্নিংস দেখিয়ে তারা অন্য কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তো সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে এক্সিস্টিং ইনভেস্টমেন্ট। সো আপনার যদি এক্সিস্টিং যে যাদের ইনভেস্টমেন্ট আছে তারা অনেকেই হয়তো লসে আছেন। কিছু স্টাডি বলতেছে যে 95% প্লাস মানুষই আসলে লসে আছে। তো সেক্ষেত্রে তাদের জন্য কি হইতে পারে? কি ওয়েতে আপনি আপনার লসটাকে রিকভার করতে পারেন? তো ১ম হইতে পারে যে আপনি আপনার পোর্টফোলিওটাকে রিশাফল করবেন। তারপর হতে পারে যে আপনি আ যে আপনার জাঙ্ক স্টক যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে, জেট ক্যাটেগরি অথবা বন্ধ কোম্পানি যাদের হয়তো ফ্যাক্টরি বন্ধ, বা যাদের ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশন লাইন চালু নাই। এরকম যেসব কোম্পানিগুলো আপনি হয়তো শুনছেন যে এই কোম্পানিটা ৳২০০ চলে যাবে। সেজন্য আপনি ৳১৫০ কিনছেন, এখন ৳১০০ চলে এসেছে। তো এরকম কোম্পানিগুলাতে আপনার অনেকটা লস থাকলেও আসলে আমি বলব যে এটাতে আপনি মানে as soon as possible এক্সিট নিয়ে বের হয়ে যাওয়াই ভালো। যতটুকু আগে পারেন। তারপর যেটা হইতে পারে যে আপনি এই টাইমে কিছুটা ক্যাশ হোল্ড করতে পারেন। সেই ক্যাশটা এখন কোত্থেকে আসবে? আপনি ওই যে নতুন টাকা যেটা ইনভেস্ট করতে চান, হইতে পারে যে সেই টাকাটা আপনি আ ক্যাশ হিসেবে নিতে পারেন। অথবা আপনি এই যে এইখানে জাঙ্ক স্টক থেকে বের হইলেন। সো এইখানে কিন্তু কিছু আপনার আ এইখান থেকে আপনি কিন্তু কিছু ক্যাশ জেনারেট করতে পারেন। এই যে, যে জাঙ্ক স্টক থেকে বের হইছেন, সো ওই যেই ক্যাশটা জেনারেট করলেন, ওই ক্যাশটা আপনি হোল্ড করতে পারেন। এরপর আমরা কথা বলব যে আপনার যেই পোর্টফোলিও রিশাফলিং এটা নিয়ে। সো পোর্টফোলিও রিশাফলিং বা রিব্যালেন্সিং এটা নিয়ে কথা বলতে গেলে আপনি কয়ভাবে রিশাফল বা রিব্যালেন্স করতে পারেন সেটা নিয়ে কথা বলব।
তো প্রথম যেটা আসে সেক্টরাল রিব্যালেন্সিং, এগুলাও প্রত্যেকটা নিয়ে আসতেছি একটু পর। তো তারপর যেটা আসে সেটা হলো যে স্টক রিব্যালেন্সিং, আপনি চাইলে স্টক রিব্যালেন্স করতে পারেন। তারপর যেটা আসে যে স্টক রিশাফলিং। তো এই প্রত্যেকটার মধ্যে প্রথম যেটা আসে যে স্টক সেক্টরাল রিব্যালেন্সিং। তো এটা নিয়ে যদি আমরা কথা বলি, সেক্টরাল রিব্যালেন্সিং এ আপনি যেকোনো একটা সেক্টর ধরেন আপনি চুজ করলেন। ধরেন সেক্টর এ। এখন এই সেক্টরে আপনার ধরেন কিছু ইনভেস্টমেন্ট আছে। এখন আপনাকে এই সেক্টরটাকে নিউট্রাল একটা পজিশন থেকে অ্যাসেস করতে হবে বা অ্যাসেসমেন্টে যেতে হবে। তো এই সেক্টরটায় ধরেন আপনি দেখলেন যে এই সেক্টরটাতে এখন যেহেতু এলসি ওপেনিং এ একটা প্রবলেম আছে, ডলার এর একটা ইস্যু আছে আসলে। ডলার শর্টেজ আছে কিছু। তো যে কারণে আপনি দেখতেছেন যে এই সেক্টরটার যেই ইনগ্রেডিয়েন্টস সেটা আসলে আপনার ইম্পোর্ট ওরিয়েন্টেড। যেটার জন্য এলসি প্রয়োজন। এখন ওই কোম্পানিটা যদি আপনার মেটেরিয়ালস ইম্পোর্ট করতে না পারে, তাহলে আসলে ও তো আপনার যে ফিনিশড গুড এটা তো তৈরি করতে পারবে না। সো এটার কিন্তু আপনার ওদের যে রেভিনিউ এটার উপর হ্যাম্পার হবে। তো এই সেক্টরটাতে আপনি এরপর দেখলেন যে সাপোজ এরকম একটা সেক্টর যেটাতে হয়তো আপনার সামনে এখন যেহেতু একটু ইনফ্লেশন চলতেছে, তো এই ক্ষেত্রে ধরেন এরকম একটা সেক্টর লাক্সারিয়াস বা লাক্সারি আইটেম বা যেকোনো কিছু এরকম একটা কিছু যেটার আপনার ডিমান্ড হয়তো কমে যাচ্ছে বা যাবে, এটা আপনি ফিল করতেছেন। এবং যে এইরকম সেক্টর গুলা যেগুলাতে ধরেন এখন আমরা কিছুদিন আগেই দেখলাম যে গ্যাস শর্টেজ আছে, ফ্যাক্টরি গুলাতে গ্যাস দেয়া যাচ্ছে না। এবং একই দিকে গ্যাসের তেলের দাম বা আমাদের যেই ইলেকট্রিসিটির প্রাইস হিউজ বেড়ে গেছে। এখন যেই সেক্টর গুলা ইলেকট্রিসিটির উপরে ডিপেন্ডেন্ট অথবা গ্যাসের উপর ডিপেন্ডেন্ট অনেক বেশি, সো এই সেক্টর গুলাতে এরা কিন্তু আসলে ওরা যেই ওদের ফুল ফেজে প্রোডাকশন করতে পারতেছে না, অথবা প্রোডাকশন করতে পারলেও সেটার কস্টিং কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ধরেন এই সেক্টর এতে এটা ধরলাম আমি এই ৩ টা জিনিসই একটা সেক্টরে আছে। তো এটা হলো সেক্টর এ। এখন এই সেক্টর এ তে আপনার কিছু স্টক আছে ইনভেস্টেড। তো আপনি চাইলে এই স্টক গুলা থেকে এক্সিট নিয়ে আপনি সেক্টর বি তে কিছু স্টকে পজিশন নিতে পারেন। এখন হইতে পারে যে আপনার সেক্টরের সবগুলা পজিশনই আপনি খালি করে ফেললেন, এটাও হইতে পারে। অথবা ওটা করতে না চাইলে আস্তে আস্তে যেহেতু বাজার কিছুটা একটু উপরের দিকে ভাইব্রেন্ট করতেছে, সো আপনার যদি সেক্টর এর যে স্টকটা আছে এটার দাম যদি একটু বাড়ে, আপনি হয়তো অল্প অল্প করে কিছু কিছু সেল দিয়ে আপনি সেক্টর বি তে কিছু পজিশন নিতে পারেন। একই সাথে কিছু ক্যাশ হোল্ড করার চেষ্টা করবেন। তো ক্যাশ হোল্ডটা কেন সেটাও বলতেছি একটু পরে। তো সেক্টর বি তে ইনভেস্ট করতে গেলে সেক্টর বি এর কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এটা একটু আমরা দেখে নেই। তো সেক্টর বি তে সেম জিনিস এলসি ওপেনিং। এখন এলসি ওপেনিং এর ক্ষেত্রে ধরেন আপনার হইতে পারে যে এলসি ওপেনিংটাই কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ হয়ে আসতে পারে। মনে করেন যে আপনার ফার্মা সেক্টর। তো ফার্মা সেক্টরে কিন্তু এলসি ওপেনিং এটা কিন্তু সবচেয়ে ইমার্জেন্সি একটা জিনিস। তো ফার্মা সেক্টরে যদি কাঁচামাল যদি আপনার ইম্পোর্ট করতে না পারে, তাহলে কিন্তু ওষুধ আপনার প্রোডাকশনে যাইতে পারবে না। তো ফার্মা সেক্টরে কিন্তু এলসি ওপেনিংটা খুব একটা মানে ওদের জন্য প্রবলেম, বাট এটা কিন্তু যেহেতু ইমার্জেন্সি আপনার হয়তো অন্য আরেকটা সেক্টর চাইতে ফার্মা সেক্টরে কিন্তু এলসি ওপেনিং এর ক্ষেত্রেও একটা প্রায়োরিটি পাবে। যেহেতু আমাদের মোস্ট অফ দ্য সেক্টর ইম্পোর্ট ওরিয়েন্টেড, এজন্য আসলে এলসিটাকে আমরা কোনো ক্ষেত্রে বাদ দিতে পারবো না। বাট আমরা দেখতে পারবো যে কোন সেক্টরটা বেশি ইম্পর্টেন্স পেতে পারে এলসি ওপেনিং এর ক্ষেত্রে। এবং সেকেন্ড আসি যে ডিমান্ড রিমেইনস দ্য সেম। তো ইনফ্লেশন আসলো কিছু কিছু জিনিসের আমার যে ডিমান্ড, মার্কেট ডিমান্ড বা কাস্টমার ডিমান্ড এটা সেম থাকে। ধরেন এই যে আবারও ফার্মা সেক্টরের ওষুধ। তো ওষুধ তো ইনফ্লেশন বাড়লো না কমলো এটার সাথে ওষুধের কিছু আসে যায় না। আপনার অসুস্থ, আপনার ওষুধ খেতেই হবে। সো এটার জন্য আসলে ডিমান্ডটা আল্টিমেটলি সেম থাকতেছে। বেড়ে যাবে এটা হয়তো বলা যাচ্ছে না, বাট সেম থাকতেছে। প্লাস আরেকটা হইতে পারে এফএমসিজি বা আমাদের যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তো ওই এফএমসিজি আইটেমেরও কিন্তু আপনার ডিমান্ড কিন্তু সেমই থাকবে। ইনফ্লেশন বাড়লেও হয়তো কিছুটা অল্প খুবই কম হইতে পারে। আর থার্ড যেটা আসে যে থার্ড এ আ আ এই যে আপনার ফার্মা সেক্টর বা এফএমসিজি এদের একটা অ্যাডভান্টেজ হলো যে এরা যেই কস্টটা যে বেড়ে যাচ্ছে, লাইক আপনার পাওয়ারের দাম বাড়ার কারণে বা গ্যাসের শর্টেজের কারণে ও হয়তো বিদ্যুতের প্রোডাকশনে যাচ্ছে, বা এই যে দাম বেড়ে যাচ্ছে, খরচ যে বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাওয়ার কারণে ও যেই এক্সপেন্সটা বাড়তেছে এই এক্সপেন্সটা কিন্তু সে যে কনজিউমার বা কাস্টমার আছে তার কাছে ফরওয়ার্ড করে দিতে পারে। যেমন ধরেন আপনার যেকোনো একটা ওষুধের প্রোডাকশন কস্ট বেড়ে গেল। এখন এই ওষুধটার দাম যদি আগে থাকে ৳১০, এখন চাইলে ওই কোম্পানিটা কিন্তু ৳১২ বললেও কাস্টমার কিন্তু কিনতে বাধ্য। এখন মানে সব জায়গায় তো আসলে সবাই আসলে এক্সপেন্সটা কাস্টমারের কাছে ফরওয়ার্ড করে। বাট সব প্রোডাক্ট তো আবার কাস্টমার কিনতে বাধ্য না।
ধরেন আপনার একটা লাক্সারি আইটেম যেটার দাম যদি বেড়ে যায়, এখন এটা বাড়লে কিন্তু কাস্টমার এটা কিনতে বাধ্য না, বাট ওষুধের দামটা যদি বেড়ে যায় কাস্টমার কিন্তু কিনতে বাধ্য। তো এইখানে কিন্তু এই যে এফএমসিজি বা ফার্মা সেক্টর কিন্তু একটা অ্যাডভান্টেজ পায় যে ওরা এক্সপেন্সটা আপনার কাস্টমারের কাছে ফরওয়ার্ড করার পরেও ওদের কিন্তু ডিমান্ডটা সেম থাকতেছে। আপনি সেক্টর এর থেকে পজিশন কমায় আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ফার্মা সেক্টর বা এই যে এরকম যে সেক্টর গুলো আছে এফএমসিজি বা আরো যদি আপনার আপনি যদি আরো অন্য কিছু ফাইন্ড আউট করতে পারেন সেগুলাতে আপনি কিন্তু আস্তে আস্তে আপনার পজিশন বাড়াইতে পারেন। তো এটা হইতে পারে যে আপনার জন্য সেক্টরাল রিব্যালেন্সিং। সেকেন্ড যে পার্টটা আসে এটা হলো যে স্টক রিব্যালেন্সিং। এই পার্টে আপনি স্টকটাকে রিব্যালেন্স করবেন। সো আপনার কাছে মনে করেন যে কোম্পানি এ আছে এবং এই কোম্পানি এ এর একটা লার্জ পজিশন আপনি হোল্ড করতেছেন। বাট কোম্পানি এর প্রবলেম কি যে এই কোম্পানিটা ইদানিং আপনি কিনছেন, যখন কিনছেন ধরলাম আপনি মোটামুটি অ্যানালাইসিস বুঝেন, বুঝেই কিনেছেন। তো আপনি ফান্ডামেন্টাল ডেটা দেখলেন, তখন কোম্পানিটা ফান্ডামেন্টাল ডেটা খুবই ভালো ছিল, সুন্দর ছিল। এখন কোম্পানিটা স্ট্রাগল করতেছে, হয় হইতে পারে যে সেটা এলসির ইস্যুর জন্য বা ডলার ইস্যুর জন্য, অথবা যেই আমাদের রিসেশন চলতেছে সেটার জন্য এখন স্ট্রাগল করতেছে। এবং এদের ম্যানেজমেন্ট এই যে বাজে সিচুয়েশন, এই বাজে সিচুয়েশনে ম্যানেজমেন্ট গুড এফিসিয়েন্সি দেখাইতে পারতেছে না। তো আপনি এই ক্ষেত্রেও করবেন কি যে আপনার এই যে লার্জ পজিশন আছে কোম্পানি এতে সেটাকে আপনি আস্তে আস্তে মার্কেট বাড়লে সেটাতে আস্তে আস্তে এক্সিট নিয়ে আপনার যে কোম্পানি বিতে স্মল পজিশন আছে এবং কোম্পানি বিটা আপনার বিজনেসও ভালো করতেছে এবং ম্যানেজমেন্ট ইনভেস্টরদেরকে ভ্যালু করে, ম্যানেজমেন্ট ইনভেস্টরদের ব্যাপারে চিন্তা করে, এইরকম একটা কোম্পানিতে আপনার দুইটা কোম্পানি কিন্তু আপনার হোল্ডিং এ আছে, কোম্পানি এও আছে কোম্পানি বিও আছে, বাট কোম্পানি এতে পজিশন বেশি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কোম্পানি এতে প্রাইসটা বাড়লে আস্তে আস্তে পজিশনটা ছোট করে কোম্পানি বি তে পজিশনটা বড় করতে পারেন। তো এটাকে আমরা বলছি স্টক রিব্যালেন্সিং বা স্টকের মধ্যেই আপনি জাস্ট ব্যালেন্স করবেন আর কি, দুইটা স্টকের মধ্যেই। থার্ড যে পার্টটা সেটা হলো যে স্টক রিশাফলিং। তো স্টক রিশাফলিং এ যে পার্টটা আসে এটাতে আমরা ফার্স্টেই বলে আসছি যে জাঙ্ক শেয়ার এক্সিট না। সো এইখানে আমি জাস্ট একটা চার্ট, এটা কোনো কোন কোম্পানির চার্ট বা কিছু এটা ম্যান্ডেটরি না, ধরেন এটা একটা জাঙ্ক স্টক, এই স্টকটাই, এই স্টকটা জাঙ্ক হইলে মনে করেন এইখান থেকে কারেকশন শুরু হয়েছে, এইখানে এই যে এই লেভেলে চলে আসছে স্টকটা। তো এই লেভেলে আসার পরে ধরলাম আপনি এই জায়গাটা এন্ট্রি নিছেন, এই জায়গাটায় আপনার আপনার এই যে এইখানে এন্ট্রি নেওয়া ছিল, এই লেভেলে এন্ট্রি নেওয়া ছিল। তো যখন নিচে আসছে আপনি আবার হলো কিছুটা এভারেজ ডাউন করছেন, আমরা মোটামুটি সবাই যেতে এভারেজ ডাউনই করি। তো এভারেজ ডাউন করে আপনার এভারেজ কস্ট এখন ধরলাম, আমি ধরে নিচ্ছি যে এই জায়গায় আছে, হ্যাঁ। তো আপনার কিনা দামও এখনো আসে নাই, এটা আবার দাম বাড়া শুরু করলো, বাট কিনা দামও আসে নাই। আপনি চাইলে এখান থেকে ধরেন আপনার এখানে 50,000 আছে বা 5,000 আছে, যেটাই হোক, তো আপনি এখান থেকে কিছু পজিশন আপনি সেল দিয়ে দিতে পারেন। এইখানে যদি ধরেন আপনি 2,000 বা 20,000 নিয়ে থাকেন, আপনি এইখানে আসার পরে 10,000 সেল দিয়ে দেন। আপনার তাতে কি হলো, কিছু ক্যাশও ফ্রি হইলো, আর কোম্পানিটা যেহেতু জাঙ্ক স্টক আপনার পজিশনটাও ছোট হইলো, প্লাস হলো আপনার এভারেজ কস্টিংটাও এই যে সেম জায়গায় থাকতেছে। তো এখন 10,000 সেল দিয়ে আপনি যেটা করতে পারেন, এখানে 5,000 বা 2,000 টাকা রেখে দিতে পারেন। তো আবার যদি নিচে এই জায়গায় আসে, আপনি চাইলে যেহেতু এটা একটা জাঙ্ক স্টক, এখানে না ইনভেস্ট করাই ভালো হবে, ইনভেস্ট না করাই ভালো হবে। বাট তারপরেও যদি আপনি করতে চান সেক্ষেত্রে 2,000 যদি আবার 2,000 এই লেভেলে আপনি কিনে নিতে পারেন। আর বাকি যে 3,000 টাকা, 5,000 টাকা ধরলাম আপনি ক্যাশ হোল্ড করবেন, বা 5,000 আপনি ধরলাম 2,000 ক্যাশ হোল্ড করবেন। বাকি যে 5,000 স্টকের দাম, যে টাকাটা আপনার কাছে ফ্রি হলো, ওইটা দিয়ে আপনি একটা স্ট্রং ফান্ডামেন্টাল স্টকে আপনি ইনভেস্ট করেন। তো আমরা কিন্তু লাস্ট যে ভিডিওটা দিয়েছি ওইখানে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এইরকম কয়েকটা স্টক আমরা সাজেস্ট করেছি। তো তো আমি মোটামুটি এই যে এই জায়গায় ওই ভিডিওটা দিয়ে লিংক করে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনি চাইলে জাঙ্ক স্টক থেকে বের হয়ে আপনি একটা স্ট্রং ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করতে পারেন। এখন এই ক্ষেত্রে আমি আপনাকে কিছুটা লস নিতে হইলেও আপনি সেটা করতে পারেন, কারণ হলো কিছু কিছু ফান্ডামেন্টাল স্টক খুবই ভালো পজিশনে আছে, আপনি ওইগুলাতে যদি এখন ইনভেস্ট করেন আপনি কিন্তু লং টার্মে বেশ ভালো বেনিফিটেড হবেন। লাস্ট আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, আমি আমার সবগুলা ভিডিওতেই যেই স্লাইড গুলা দেখাই এখানে লাস্টে একটা কোটেশন অ্যাড করার চেষ্টা করি। মোস্ট অফ দ্য টাইম ওয়ারেন বাফেট বা যাকে আমি গুরু মনে করি তার কোটেশন থাকে, বাট আজকে অন্য আরেকজনের একটা কোটেশন অ্যাড করব। তো কোটেশনটা হলো, ইন বিয়ার মার্কেটস স্টকস রিটার্ন টু দেয়ার রাইটফুল ওনার্স। তো তার মানে এই কোটেশনটার মানে কি? আচ্ছা, এই কোটেশনটা কার এটা আগে দেখি। এটা হলো জেপি মর্গান, আপনারা হয়তো সবাই নাম শুনে থাকবেন। তো জেপি মর্গানের এই কোটেশনটা উনি বলেছেন যে ইন বিয়ার মার্কেটস স্টক রিটার্নস টু দেয়ার রাইটফুল ওনার্স।
তার মানে বিয়ার মার্কেটে স্টকটা তার যে যোগ্য মালিক তার কাছে ফিরে যায়। এখন এই বিয়ার মার্কেটেও আপনি যদি একটা জাঙ্ক স্টক হোল্ড করেন, তার মানে আসলে আপনি ওই জাঙ্ক স্টকেরই মালিক হওয়ার যোগ্যতা রাখেন। বাট এই বেয়ার মার্কেটে আপনি যদি স্কয়ার ফার্মা বা ভালো একটা কোম্পানিতে আপনি পজিশন নিতে পারেন। এখন ওই পজিশন নেওয়া মানে কি যে আপনি ওই স্টকটার মালিক বা ওই কোম্পানিটার মালিক। তার মানে আপনি কিন্তু রাইটফুল ওনার অফ স্কয়ার ফার্মা। তো আপনি কিন্তু এই যে এই বেয়ার মার্কেটই আপনাকে বলে দিবে যে আপনি কি জাঙ্ক স্টকের রাইটফুল ওনার, মানে যোগ্য মালিক, নাকি আপনি স্কয়ার ফার্মার যোগ্য মালিক। তো দেখেন, এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারি যে বেয়ার মার্কেটে আসলেই উচিত যে ভালো কোম্পানিতে ইনভেস্ট করা, বা বেয়ার মার্কেটে কম দামে যারা ইন্টেলিজেন্ট বা স্মার্ট ইনভেস্টর আছে তারা কম দামে ভালো স্টক গুলা কিনে নেয়, আর যারা প্যানিক করে তারা দেখা যায় যে ওই ভালো শেয়ার গুলাই কম দামে সেল দিয়ে দেয়। তো আপনার জন্য কিন্তু এটা একটা বড় অপরচুনিটি যে এখনই আপনি জাঙ্ক বা বন্ধ কোম্পানি যেগুলো আছে ওগুলোর থেকে আস্তে আস্তে এক্সিট নিয়ে আপনি ভালো ভালো কোম্পানিতে পজিশন নিবেন, এবং লং টার্মে এটা আপনাকে খুব ভালো রিটার্ন দিবে। তো কথা না বাড়ে আজকে এই জায়গায় শেষ করি। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান এটা কমেন্ট করে জানাবেন। আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।